আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ইজি এডুকেশন গ্রুপের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি ম্যাথ সেকেন্ড পেপারের কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব জটিল সংখ্যা। তো ভাই, জটিল সংখ্যা শুরু করার প্রথমেই তোমাদেরকে বোর্ডে আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, সবাই এই জিনিসটার নাম বলার চেষ্টা করো। তো আজকে আমরা আলোচনা করব কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। বোর্ডে একটা জিনিস আঁকতেছি, তোমরা সবাই এই জিনিসটার নাম বলার চেষ্টা করো। এটা যদি হবে 0 0 কিন্তু এটা 1 2 3, এটা হবে 1 2 3, এটা হবে -1 -2 -3। তোমরা সবাই এই জিনিসটার নাম বলার চেষ্টা করো। সবাই এই জিনিসটার নাম বলার চেষ্টা করো। তোমরা অনেকেই এটার উত্তর বলবা যেটা সংখ্যা রেখা, কিন্তু ভাই এটার সিদ্ধান্ত তোমরাই নেবে, এটা সংখ্যা রেখা না অন্য কোনো কিছু। তো ভাই এটা যদি সংখ্যা রেখা হয়, তো এই জায়গায় কিন্তু দেখো √2 কিন্তু একটা সংখ্যা, √2 কিন্তু একটা সংখ্যা, এটা কিন্তু এই জায়গায় স্থাপন করা যায়। এটা যদি হয় 1 আর √2 মান আমরা জানি 1.4142, তো এটা 1.5 এর থেকে কিছু কম। তো এটা যদি ভাই 1.5 হয়, তো এটা হবে 1.4142, যা এই তোমরা যেটাকে সংখ্যা রেখা বলতেছো এটার ভিতরে স্থাপন করা যায়। কিন্তু ভাই তোমাকে যদি বলে -√2 এটা বসাও, তো এটা কিন্তু তোমরা যেটাকে সংখ্যা রেখা বলতেছো এই সংখ্যা রেখার ভিতরে এটা কিন্তু স্থাপন করা যাচ্ছে না, কারণ √-2 এটা অবাস্তব সংখ্যা, এটার ভ্যালু কেউই জানে না, কারণ এটা ভ্যালু নির্ণয় করা কখনো সম্ভব না। কিন্তু √-2 কিন্তু একটা সংখ্যা, তো এটা যদি সংখ্যা হয় তো এটা তো এই জায়গায় স্থাপন করা যাচ্ছে না, তো এটা কি করে সংখ্যা রেখা হয়? এটা কিন্তু ভাই সংখ্যা রেখা না, এটা হলো কি তাহলে ভাই? এটা হলো বাস্তব সংখ্যা রেখা। তাহলে এই সংখ্যা রেখাকে কি বলবো আমরা? বাস্তব সংখ্যা রেখা। বাস্তব সংখ্যা রেখা। তবে আমরা জানলাম, আমরা এতদিন যা জানছি যেটাকে সংখ্যা রেখা বলে চিনতাম, সেটাই কিন্তু আজকে বাস্তব সংখ্যা রেখা। এটা কিন্তু সংখ্যা রেখা না, এটা জাস্ট সংখ্যা রেখার একটি অংশ। তবে আমরা এই বাস্তব সংখ্যা রেখার দিকে যদি লক্ষ্য করি, এই বাস্তব সংখ্যা রেখার উপর একটা বিন্দু, একটা বিন্দুকে ধরলাম, একটা বিন্দু যদি ধরি, এটাকে ধরে যদি আমি 2 কে -1 দ্বারা গুণ করি, আলটিমেটলি এটার অ্যান্সার হবে -2। এই -2 যদি আমি বাস্তব সংখ্যা রেখার দিকে লক্ষ্য করি, তো সেটি 180 ডিগ্রি কোণ করে ঘুরে -2 তে পৌঁছেছে। তো এটি কিন্তু 180 ডিগ্রি কোণ ঘুরে গেছে। তো আমি এটা 2 কে -1 দ্বারা গুণ করার কারণে সেটা 180 ডিগ্রি ঘুরে গেছে। কিন্তু আমি যদি এটাকে 1 একটা বিন্দু নিতাম বাস্তব সংখ্যা রেখার উপরে, এই 1 বিন্দুকে যদি আমি -1 দ্বারা গুণ করি, আলটিমেটলি সেটার অ্যান্সার কিন্তু -1 আসবে। সেটিও কিন্তু 180 ডিগ্রি কোণ ঘুরে গিয়ে -1 এ পৌঁছে গেছে। যে কোনো সংখ্যাকে আমরা যে কোনো সংখ্যাকে গুণ -1 দ্বারা গুণ করি না কেন, সেটা 180 ডিগ্রি কোণে ঘুরে যাবে। তুমি যদি এই জায়গায় -3 কে যদি তুমি একটা বিন্দু ধরো বাস্তব সংখ্যা রেখার উপরে, এটাকে যদি তুমি -3 দ্বারা -3 কে যদি -1 দ্বারা গুণ করো, তো আলটিমেটলি সেটি +3 হয়ে যাবে। তো সেটিও কিন্তু 180 ডিগ্রি কোণ করে ঘুরে 180 ডিগ্রি কোণ ঘুরে 3 তে পৌঁছে গেছে। তো এই জায়গা থেকে আমরা একটা নোট লিখতে পারি। নোট, কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে -1 দ্বারা গুণ করলে সেটি 180 ডিগ্রি কোণে ঘুরে যায়। তো ভাই জায়গা আমরা একটা কিছু লক্ষ্য করি যে -1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে আলটিমেটলি সেটার অ্যান্সারের পরিবর্তনের সাথে, মানে গুণফলের পরিবর্তনের সাথে সাথে কিন্তু ভাই এই জায়গায় একটা গুণনের ব্যাপার কাজ করে। যেহেতু এটাকে 2 কে -1 দ্বারা গুণ করার কারণে সেটার অ্যান্সার আসছে -2,
-2 কিন্তু 2টাকে -1 দ্বারা গুণ করার কারণে হয়েছে। আবার এই -2টা কিন্তু হয়েছে 180 ডিগ্রি কোণে ঘুরে। সুতরাং এই জায়গায় বলা যায় অ্যাঙ্গেল কাজ করে। সুতরাং এই যে ঘূর্ণনের একটা ব্যাপার কাজ করে। তো আমাদের ভাই দরকার হলো 180 ডিগ্রি না 90 ডিগ্রি কনসেপ্ট। আমরা 90 ডিগ্রি -1 দ্বারা কোনো সংখ্যা গুণ করার কারণে যদি সেটি 180 ডিগ্রি কোণে ঘুরে যায়, তো এমন কোনো একটা সংখ্যা আছে যা দ্বারা গুণ করলে সেটি 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। এমন কোনো সংখ্যা আছে যা দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে সেটি 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। তো আমরা এখন দেখব 90 ডিগ্রি কনসেপ্ট। তো ভাই এর আগে আমরা একটা কি শিখলাম যে -1 দ্বারা কোনো কিছুকে গুণ করলে সেটি 180 ডিগ্রি কোণে ঘুরে যায়। তো ভাই এই বাস্তব সংখ্যা রেখার ভিতরে যদি বাস্তব সংখ্যা রেখার ভিতরে যদি 0 0 বিন্দু দিয়ে আমি একটা অক্ষরেখা প্রবেশ করাই, তো অক্ষরেখা প্রবেশ করানোর এটা যদি 0 0 বিন্দু এটা হবে 1 2 3 1 2 3, এটা হবে -1 -2 -3 যদি হয়। তো আমরা যদি এটাকে 0 একটা বিন্দুকে ধরে এটাকে যদি কোনো কিছু দ্বারা গুণ করি, এখন কিন্তু ভাই আমাদের 90 ডিগ্রি কনসেপ্ট দরকার। কোনো কিছুকে যদি আমরা কোনো কিছু দ্বারা যদি গুণ করি, এমন কোনো কিছু আছে যা দ্বারা গুণ করি সেটা 90 ডিগ্রি ঘুরে যাবে। তো একটুকে এমন কিছু দ্বারা গুণ করলাম যে যার কারণে সেটি 90 ডিগ্রি ঘুরে গেল। তো কোনো কিছু তো ভাই আমরা জানি না এটার ভ্যালু কি, তো এটাকে ধরে নিলাম x। তো এই কোনো কিছুকে দ্বারা গুণ করার কারণে সেটি 90 ডিগ্রি ঘুরে গেল, সেটাকে আবারও কোনো কিছু দ্বারা গুণ করে সেটাকে আবারও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালাম, তো সেটিকে ধরলাম x। তো আলটিমেটলি 90 90 180 ডিগ্রি কোণ ঘুরে কিন্তু সেই টু কিন্তু -2তে এসে পৌঁছেছে। তো আমি অতি প্রথম ধরছিলাম বাই 2 একটা বিন্দু, এটাকে কোনো কিছু দ্বারা গুণ করার কারণে সেটি 90 ডিগ্রি ঘুরে গেছে। এই 2x কে আবারও কোনো কিছু দ্বারা গুণ করার কারণে সেটা আবারও 90 ডিগ্রি ঘুরে গেছে। 90 ডিগ্রি ঘোরার কারণে সেটা কি এসে পৌঁছেছে -2তে। তো এই জায়গা থেকে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, তো এই জায়গায় কিন্তু 2x স্কয়ার ইকুয়াল -2, উভয় পাশ থেকে যদি 2 চলে যায় তো x স্কয়ার ইকুয়াল টু -1। তো এই -1 এটাকে x ইকুয়াল টু এটাকে লেখা যায় √(-1)। তো এই √(-1) দ্বারা তো আমরা x এর মান আমরা কোনো সংখ্যাকে কোনো কিছু দ্বারা গুণ করলে সেটা 90 ডিগ্রি ঘুরে যাবে। তো কোনো কিছু কিন্তু আমরা ভাই পেয়ে গেছি, কোনো কিছু ধরছিলাম x, আর x এর মান বের হইছে ভাই √(-1), অর্থাৎ √(-1) দ্বারা কোনো কিছুকে গুণ করলে সেটা 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। কিন্তু √(-1) এটার ভ্যালু কিন্তু ভাই কেউ জানে না, অনির্ণীয় এটি নির্ণয় করা কখনো সম্ভব নয়। তো এটাকে বিজ্ঞানী অয়লার এটাকে একটা লেটার দ্বারা আখ্যায়িত করছে, সেটি হলো আই। √(-1) কে বলা হয় আই, এটা বিজ্ঞানী অয়লার। আই বা এটাকে বলে, আইটা এসেছে কোথা থেকে, এটাকে বলে কাল্পনিক অক্ষরেখা, কাল্পনিক রেখা। কাল্পনিকটা জিনিস কি বা ইমাজিনারি, কাল্পনিক থেকে এসেছে এই আই, আর কাল্পনিকের ইংরেজি হলো ইমাজিনারি। ইমাজিনারির প্রথম অক্ষর আই থেকে √(-1) এর ভ্যালুর নাম দিছে আই। তো এই জায়গা থেকে আমরা আরেকটা নোট লিখতে পারি যে কোনো কিছুকে কোনো সংখ্যাকে আই বা √(-1) দ্বারা গুণ করলে সেটি 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। তবে আমরা এটা বলতেই পারি কোনো কিছুকে আই বা √(-1) দ্বারা গুণ করলে সেটি 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। তো ভাই তোমাকে যদি এখন বলে √5 এটা কি সংখ্যা, তুমি বলবা বাস্তব সংখ্যা।
তো √-5 এটা কি অবাস্তব সংখ্যা বলবা। কিন্তু এটাকে কিন্তু এভাবেও লেখা যায় যে √-5 কে যদি √-1 × 5 এটা কিন্তু এভাবে লেখা যায়। তো এটা যদি এভাবে লেখা যায় তো এটাকে কিন্তু আলটিমেটলি যারা রুট তার কাছে দিয়ে দেওয়া যায়, এভাবে হবে। এভাবে যদি হয় তো আমরা কিন্তু ভাই এইমাত্রই শিখলাম যে আই দ্বারা কোনো কিছুকে গুণ করলে সেটি 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। আই দ্বারা কোনো কিছুকে গুণ করলে সেটি 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। আমরা কিন্তু আরেকটা ব্যাপার শিখলাম যে I is equal to √-1। এটা কিন্তু আমরা এখন শিখলাম যে I equal to √-1। তো এই √-1 এর জায়গায় কিন্তু আমরা I বসাইতে পারি। তো I যদি বসাই তাহলে ইকুয়াল টু আসলে হলো I √5। এটাকে কিন্তু সাজিয়ে লেখা যায় √5I। তো এই জায়গা থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এটার মান আসলে আলটিমেটলি √5I। প্রত্যেকটা অবাস্তব সংখ্যার সাথে একটি I লুকায়িত আছে, প্রত্যেকটা অবাস্তব সংখ্যার সাথে একটি I যুক্ত আছে যা আমরা দেখি না। তোমাকে যদি বলে √-7 অবাস্তব সংখ্যা, এটাকে কিন্তু আলটিমেটলি এটা লেখা যায় √7I। তাহলে প্রত্যেকটা অবাস্তব সংখ্যার সাথে একটি I যুক্ত আছে। তো এই আরেকটা জিনিস লক্ষ্য করি ভাই যে এই √7 কিন্তু বাস্তব আর এটা কিন্তু I কিন্তু অবাস্তব। তো এটা যদি বাস্তব হয় তো বাস্তবের সাথে I যুক্ত থাকা মানে I মানে 90 ডিগ্রি ঘুরে যাওয়া I দ্বারা কোনো কিছু গুণ করলে। আর √7 যেহেতু বাস্তব তো এটার সাথে কিন্তু I যুক্ত আছে, গুণাকার আছে। তো এটাও কিন্তু বাস্তব সংখ্যার সাথে কোন অ্যাঙ্গেলে থাকবে 90 ডিগ্রি কোণে ঘুরবে আর কি। যে √7 এর সাথে যেহেতু I আছে, √7 কিন্তু বাস্তব, কিন্তু এই I যেহেতু √7 এর সাথে গুণ আছে অর্থাৎ I মানে 90 ডিগ্রি, অর্থাৎ কোনো বাস্তব সংখ্যার সাথে সেটি 90 ডিগ্রি কোণে থাকবে। তো ভাই আমরা এটাকে যদি বলি, বাস্তব এটাকে যদি আমরা বাস্তব সংখ্যা রেখা বলে থাকি যেটা -7 তে স্থাপন করা যায়, তো এটার সাথে আলটিমেটলি কিন্তু গুণ আছে I। আর I যেহেতু গুণ থাকলে সেটা অবাস্তব রেখা হয়, আর অবাস্তব যদি থাকে তো সেটা বাস্তব অক্ষরেখার ভিতরে কিন্তু সেটা 0 বিন্দু দ্বারা অবাস্তব অক্ষরেখা হিসেবে আমরা চিনব। কারণ √7 যেহেতু বাস্তব সংখ্যা আর আমরা এটাকে যদি বাস্তব সংখ্যা রেখা বলি তো √7 এর সাথে একটা I গুণ আকারে থাকা মানে সেটি অবাস্তব সংখ্যা, আর I গুণ থাকা মানে বাস্তব সংখ্যার সাথে একটি I গুণ থাকা মানে সেটি অবাস্তব সংখ্যা। আর অবাস্তব সংখ্যার সাথে যেহেতু I গুণ আছে তো সেটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, কারণ I এর সাথে 90 সম্পর্ক, তো সেটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে যেটা অবাস্তব সংখ্যা। তো এটা আমরা জানি রিয়াল অ্যাক্সিস মানে বাস্তব সংখ্যা। আর যেহেতু বাস্তব সংখ্যার সাথে I গুণ আছে সেহেতু বাস্তব সংখ্যার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, সেহেতু এটার সাথে 90 ডিগ্রি একটা সম্পর্ক আছে। তো √7 তো বাস্তব, তো এই বাস্তব সংখ্যার সাথে I গুণ থাকলে কিন্তু সেটি অবাস্তব অক্ষরেখা বলে বিবেচিত হবে। তো এটা হলো ইমাজিনারি অ্যাক্সিস। তো বাস্তব সংখ্যার সাথে যে একটা I গুণ থাকলে সেটা অবাস্তব রেখা হয়। তো অক্ষ সাপেক্ষ যদি এটা 1 2 3 হয় তো এটাও তো হবে 1 2 2, এটা হবে 3, এটা হবে 4। তো ভাই এটা যদি হয় এটা কিন্তু বাস্তব সংখ্যা রেখা, এটা কিন্তু বাস্তব অক্ষরেখা না, এটা কিন্তু ইমাজিনারি অ্যাক্সিস মানে অবাস্তব বা কাল্পনিক অক্ষরেখা। তো কাল্পনিক অক্ষরেখার ভিতরে তো ভাই বাস্তব সংখ্যা রেখা কখনোই বসানো যাবে না, কারণ এটা কিন্তু বাস্তব অক্ষরেখা। আর আমরা যদি বাস্তব অক্ষরেখার সাথে একটা I গুণ আকারে থাকে সেটা অবাস্তব হয়ে যায়। তো ভাই এটা কিন্তু অবাস্তব অক্ষরেখা, তো এটার সাথে একটা I গুণ করে দিলাম, তো এটা কিন্তু অবাস্তব অক্ষরেখা হয়ে গেল। আর নিচের দিকে এটা হবে -I 1 -2I -3I -4I।
কারণ বাস্তব রেখার সাথে একটা আই যুক্ত হলে সেটা অবাস্তব হয়ে যায়। তো এটা যেহেতু অবাস্তব অক্ষরেখা, সেটা বাস্তব রেখার সাথে আই যুক্ত করে দিলাম, সেটা অবাস্তব অক্ষরেখা অ্যাক্সিসে পরিণত হলো। তো ভাই আমরা এখন শিখবো জটিল সংখ্যা। জটিল সংখ্যা জিনিসটা ভাই কি? কমপ্লেক্স নাম্বার। আমরা একটা জিনিস তো ভাই শিখলাম যে এটা হলো বাস্তব অ্যাক্সিস, রিয়াল অ্যাক্সিস, এটা ইমাজিনারি অ্যাক্সিস, অর্থাৎ এটা হলো বাস্তব রেখা, এটা হলো অবাস্তব অক্ষরেখা, এটা হলো বাস্তব অক্ষরেখা। একটা জিনিস শিখলাম। আর একটা শিখলাম -1 দ্বারা কোনো কিছুকে গুণ করলে সেটি 180 ডিগ্রি কোণে ঘুরে যায়, আই দ্বারা কোনো কিছুকে গুণ করলে সেটি 90 ডিগ্রি কোণে ঘুরে যায়, আর আই এর মান হলো √1। তো একটা জিনিস তো ভাই ক্লিয়ার যে আমরা জানি জটিল সংখ্যা জটিল সংখ্যা ইকুয়াল মানে কমপ্লেক্স নাম্বার ইকুয়াল টু বাস্তব সংখ্যা পিলা বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা যদি যোগ বিয়োগ আকারে থাকে তো সেটি হলো জটিল সংখ্যা। তো ভাই আমরা কিন্তু একটা বিষয় ক্লিয়ার যে এটা হলো রিয়াল অ্যাক্সিস মানে বাস্তব রেখা, আর এটা কিন্তু অবাস্তব অক্ষরেখা। তো জটিল সংখ্যার সংজ্ঞা কিন্তু আমরা ভাই জানি যে বাস্তব রেখা, যদি বাস্তব রেখার অবাস্তব বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা যদি প্লাস মাইনাস যোগ বিয়োগ আকারে থাকে তো সেটি হবে জটিল সংখ্যা। তো আমরা ভাই কিন্তু এই অক্ষরেখার ভিতরে ভাই তাহলে কোন জায়গায় জটিল সংখ্যা হবে আমাদের? অক্ষরেখার ভিতরে কোন জায়গায় জটিল সংখ্যা? এটা যদি হয় বাস্তব রেখা আর এটা যদি অবাস্তব রেখা, তার মানে এই গ্রাফের কোন জায়গাটা জটিল সংখ্যা? এখন যদি ভাই তোমাকে বলে 3 + 5i, এটা কিন্তু ভাই বাস্তব সংখ্যা, আর এটা কিন্তু ভাই অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, যেটাই বলো কাল্পনিক। তো ভাই দেখো আমরা কিন্তু জানি কমপ্লেক্স নাম্বার হলো বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা যোগ বিয়োগ আকারে থাকলে সেটি কমপ্লেক্স নাম্বার। এরকম আকারে যত সংখ্যা আমরা দেখি সেটাই হলো কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। তো এটা যদি বাস্তব সংখ্যা হয় আর এটা যদি অবাস্তব সংখ্যা হয় তো এই জায়গায় কোন জায়গায় এই গ্রাফসের ভিতরে এটা কোন জায়গায় আমাদের জটিল সংখ্যা? তো এই 3 হলো বাস্তব অক্ষরেখা বরাবর 3 করে দেবো, 3। আর পজিটিভ 5i মানে জটিল সংখ্যা কোন দিকে আছে? এটা যদি 4i হয়, এটা যদি 5i হয়, তাহলে এটা কিন্তু ভাই আমাদের কি জটিল সংখ্যা 3 + 5i, না এটাই কিন্তু জটিল সংখ্যা। আর এটাই যদি 3 - 5i বলে তো এটা কিন্তু ভাই বাস্তব, আর এটা অবাস্তব। তো এটার মান কিন্তু ভাই এই জায়গায় যদি -4i হয় তাহলে এই জায়গায় হবে -5i। তো 3 - 5i, 3 রিয়াল অ্যাক্সিস বরাবর প্লাস রিয়াল অ্যাক্সিসের ধনাত্মক দিক বরাবর 3 আর ঋণাত্মক দিক বরাবর বা অবাস্তব অক্ষরেখা বরাবর -5। তো এটা কিন্তু 3 - 5i এটার ভ্যালু। তো এটাই কিন্তু ভাই জটিল সংখ্যা, জটিল সংখ্যা। তো ভাই আমরা জানলাম এটা হলো বাস্তব রেখা, এটা হলো অবাস্তব রেখা, বাস্তব রেখা আর অবাস্তব রেখা যে জায়গায় থাকে ওইটা হলো জটিল সংখ্যা। তো ভাই এই জায়গায় কিন্তু বাস্তব আর অবাস্তব দুইটাই আছে, সুতরাং এটা হলো জটিল সংখ্যা। আর জটিল সংখ্যা আমরা আরেকটা জিনিস ভাই লক্ষ্য করি, আরেকটা জিনিস ভাই লক্ষ্য করি যে আমরা জানি এটা হলো রিয়াল অ্যাক্সিসে কে আর ইমাজিনারি অ্যাক্সিসকে আমরা আই দ্বারা লিখলাম। তো এটা যদি হয়, এটা যদি 1 2 3 1 2 3 2 3 এটা হলো -1 -2 -3 যদি হয় তাহলে ভাই এটা কিন্তু অবাস্তব রেখা বরাবর হবে i 2i 3i, এদিকে হবে -i -2i -3i -4i যদি হয়। তো আমরা এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করি যে বাস্তব অক্ষরেখা আর অবাস্তব অক্ষরেখা বরাবর যদি আমাদের একটা জটিল সংখ্যা বলে 3 + 4i যদি বলে তো সেটি আলটিমেটলি কিন্তু এই গ্রাফসের ভিতরে বসানো যায়, কারণ এটা হবে হলো
বসানো যায়, এটা কিন্তু একটা জটিল সংখ্যা। তো গ্রাফসের ভিতরে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এটা যদি একটা জটিল সংখ্যা হয় তো জটিল সংখ্যার ভিতরে হিউজ পরিমাণ কিন্তু জটিল সংখ্যা, কারণ বাস্তব অ্যাক্সিস আর এটা যদি হয় অবাস্তব রেখা, এটা বাস্তব রেখা, একটু এই সম্পূর্ণ জায়গা কিন্তু কমপ্লেক্স, মানে জটিল সংখ্যা, এই হিউজ পরিমাণ জায়গা কিন্তু কমপ্লেক্স, সম্পূর্ণ জায়গায় বা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কমপ্লেক্স নাম্বার, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কমপ্লেক্স নাম্বার। তো ভাই আমরা এটা একটা জিনিস বলতে পারি যে এই জায়গায় কিন্তু বাস্তব রেখাও আছে, অবাস্তব রেখাও আছে, এমনকি জটিল সংখ্যাও আছে, এমনকি প্রত্যেকটা জিনিস এই জায়গায় আছে। যে জায়গায় সবগুলো জিনিস থাকবে সেটাকে আমরা বলবো সংখ্যা রেখা। এটা কিন্তু আলটিমেটলি ভাই সংখ্যা রেখা, এটা কিন্তু ভাই সংখ্যা রেখা, কারণ এই জায়গায় বাস্তব রেখাও আছে, অবাস্তব রেখাও আছে, এমনকি জটিল সংখ্যাও আছে। এই তিনটাকে আলটিমেটলি বলে সংখ্যা রেখা। তো ভাই এখন তো ক্লিয়ার হয়েছে, আমরা যেটাকে বাস্তব রেখা বলতাম। আর একটা জিনিস ভাই লক্ষণীয়, আমরা জানি সংখ্যা রেখা খুব ইম্পর্টেন্ট ভাই, সংখ্যা রেখা কোণ কত ডিগ্রি ভাই? এই জায়গায় কিন্তু সংখ্যা রেখার কোণ কিন্তু 360 ডিগ্রি, আর আমরা যেটাকে এতদিন সংখ্যা রেখা বলে চিনছি সেটা কিন্তু 180 ডিগ্রি, কিন্তু এই জায়গায় কিন্তু 360 ডিগ্রি সংখ্যা রেখা। তাহলে এই জায়গায় আমরা ইম্পর্টেন্ট কথা লিখতে পারি, সংখ্যা রেখা ইকুয়াল টু 360 ডিগ্রি, সংখ্যা রেখা ইকুয়াল 360 ডিগ্রি, আর 360 ডিগ্রি। আর তাহলে আমরা সংখ্যা রেখা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি। তো সংখ্যা রেখা ইকুয়াল কি আমরা মনে রাখবো, যে জায়গায় বাস্তব প্লাস অবাস্তব প্লাস মানে জটিল সংখ্যা থাকবে সেটাই হলো বা সংখ্যা রেখা। আমরা একটা রেখা দেখলে যে সেটাকে সংখ্যা রেখা বলবো, এখন কিন্তু ভাই ক্লিয়ার, এটা কিন্তু সংখ্যা রেখা। আগে যেটা পড়ছে এটা হলো বাস্তব অক্ষ রেখা। তাহলে ভাই এখন আমরা একটা জিনিস দেখব, এখন ভাই তোমাদেরকে একটা প্রশ্ন দেবো, এতটুকু যা আলোচনা করা হলো তোমাদের বুঝে থাকো তো ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর পারবা। তো তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিই ভাই, 3 + 4i 5 + 6i এই দুইটা জটিল সংখ্যার ভিতরে দুইটা জটিল সংখ্যার মধ্যে কোনটি ছোট কোনটি বড়? কোনটি ছোট বা বড়? উত্তর দাও। তো ভাই এটা বলো। তো ভাই এটা অনেকে ছোট বড় আন্দাজে বলবা যে এটা ছোট এটা বড়। আসলে ভাই একটা এই অঙ্কটার ভিতরে কোনো অঙ্ক না ভাই, কিন্তু এটা জাস্ট বোঝার বিষয়, কারণ এই জায়গায় কিন্তু এটা অবাস্তব, এটা হলো জটিল সংখ্যা, এটাও কিন্তু ভাই জটিল সংখ্যা। জটিল সংখ্যার ভিতরে এটা জায়গায় 3 আর এটা জায়গায় 5 দেখে অনেকে বলবা যে ভাই এই নিচেরটা বড়, 5 + 6i কিন্তু বড়, এটা কিন্তু ভাই বড়, আর এটা কিন্তু ভাই ছোট। মানে এটা তোমাদের অ্যান্সার কিছু কিছু আসবে, অনেকে আবার পারবা, কিন্তু আলটিমেটলি ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই উত্তরটাই দিবে যে 5 + 6i, যেহেতু 5 বড় সেহেতু এটা বড়। আসলে ভাই জটিল সংখ্যার ছোট বড় নির্ণয় সম্ভব নয়, কারণ দুটি সংখ্যার মধ্যে লিখে রাখা মোট ছোট বড় বিষয় আসলে দুটি সংখ্যার মধ্যে ছোট বড় জটিল সংখ্যা দুটির মধ্যে ছোট বড় নির্ণয় সম্ভব নয়, ছোট বড় নির্ণয় সম্ভব নয়, কারণ জটিল সংখ্যা আয়ের মান অবাস্তব, কারণ জটিল সংখ্যা আই এর মান অবাস্তব।
75। এই জন্য এটা নির্ণয় সম্ভব না, কারণ আয়ের যে হিউজ পরিমাণ ভ্যালু এটা কখনোই সম্ভব না, আয়ের মান নির্ণয় করা কখনোই সম্ভব না। রুট ওভার সামথিং যাই তুমি ক্যালকুলেটরে চাপ দাও না কেন, প্রত্যেকটা কিন্তু ন্যাচারাল লেখা আসবে, এটা মান আলটিমেটলি কেউ বলতে পারবে না। তো এখন ভাই আমরা আরেকটা জিনিস শিখবো, লক্ষ্য করি। এখন আমরা শিখবো ভাই কি, আয়ের পরিচয়। এখন কিন্তু ভাই আমরা জটিল সংখ্যার আলোচনার মধ্যে চলে গেলাম। জটিল সংখ্যা আয়ের পরিচয় ভাই, আয়ের পরিচয় যদি ভাই আমরা জানি, তো এটা যদি ভাই হয় বাস্তব অ্যাক্সিস 0 1 2 3 1 2 3, এটা -1 -2 -3 যদি হয়, তো ভাই আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আর এটা যদি অবাস্তব অক্ষরেখা হয়, অবাস্তব অক্ষরেখা এটা হলো রিয়েল অ্যাক্সিস, আর অবাস্তব মানে ইমাজিনারি অ্যাক্সিস আই যদি হয়, তো ভাই এই জায়গায় আমরা একটা জিনিস লক্ষ্য করি যে কোনো কিছুকে আই দ্বারা গুণ করলে সেটি, আমরা কিন্তু এখন জটিল সংখ্যার একদম মানে ইম্পর্টেন্ট আলোচনায় চলে আসছি। জটিল সংখ্যা এতক্ষণ যে আলোচনা ভাই করছি এগুলো সব বেসিক, এগুলো তোমার জন্য জানা আয়ের পরিচয়। এতক্ষণ যে আলোচনা করছি ভাই এগুলো কিছুই আসবে না, জাস্ট এখন আমরা যে জায়গায় এসে পৌঁছাইছি, এখন এই জায়গা থেকে কিছু কোশ্চেন আসবে আর কি। তো ভাই সবাই একটু লক্ষ্য করি, মনোযোগ দিই যে আয় দ্বারা কোনো কিছু গুণ করলে আমরা কিন্তু শিখে আসছি যে সেটি 90 ডিগ্রি কোণে ঘুরে দেয়। তো এই 1 কে যদি ভাই আয় দ্বারা গুণ করি, তো সেটি 90 ডিগ্রি কোণে এই জায়গায় চলে আসবে। এই জায়গাটা কি ভাই, এটা তো অবাস্তব অ্যাক্সিস। তো 1 কে যদি ভাই আমি আয় দ্বারা গুণ করি, তো সেটি অ্যান্সার আলটিমেটলি আসবে আই। তাহলে ভাই এটা কি আই। তো এ আই কে যদি আমি আবারও আই দ্বারা গুণ করি, আবারও আই দ্বারা, অর্থাৎ আই কে যদি আমি আবারও আই দ্বারা গুণ করি, আই স্কয়ার ইনটু সেটি কিন্তু -1 এ পৌঁছে গেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো আই স্কয়ার ইকুয়াল -1 आंसर। তো ai কে যদি অর্থাৎ এই জায়গায় আই স্কয়ার কে যদি আবারও আমি আই দ্বারা গুণ করি, অর্থাৎ আই স্কয়ার কে যদি আমি আবারও আই দ্বারা গুণ করি, তো আই কিউব। তো এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করি, এটা হলো বাস্তব রেখার ধনাত্মক দিক, এটা হলো বাস্তব রেখার ঋণাত্মক দিক। তো ভাই এটা হলো বাস্তব রেখা ধনাত্মক অ্যাক্সিস, আর এটা হলো বাস্তব রেখা, এটা হলো অবাস্তব রেখা। এটা হলো বাস্তব রেখার ধনাত্মক অ্যাক্সিস, এটা হলো অবাস্তব রেখার ঋণাত্মক অ্যাক্সিস। এটা যদি হয় ভাই আই, আর এটাও কিন্তু ঋণাত্মক বরাবর হবে -i। তো ভাই আই স্কয়ার কে যদি আমি আবারও আই দ্বারা গুণ করি, তো আই কিউবের মান কি হলো ভাই -i। এই আই কিউব কে যদি আমি আবারও আই দ্বারা গুণ করি, আর আমরা তো ভাই জানি আই দ্বারা গুণ করলে সেটা 90 ডিগ্রি ঘুরে যাবে। তো ভাই আই কিউব কে যদি আবার আই দ্বারা গুণ করি, তো সেটি হবে আই এর পাওয়ার 4, আই এর পাওয়ার 4। এটা কিন্তু আলটিমেটলি আবার 1 এ পৌঁছে গেছি। তো ভাই এই জায়গা থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এই 1 কে আমরা আই দ্বারা গুণ করা যে জায়গা থেকে শেষ করছিলাম, ঠিক ওই জায়গায় কিন্তু 4 বার ঘোরার পর, আই দ্বারা 4 বার গুণ করার পর সেই একই জায়গায় এসে পৌঁছেছে। অর্থাৎ আমরা যে জায়গা থেকে যাত্রা শুরু করছিলাম, ঠিক ওই একই জায়গায় কিন্তু পৌঁছেছে আই দ্বারা 4 বার ঘোরার কারণে। অর্থাৎ এই জায়গায় আমরা একটা জিনিস লিখতে পারি, আই এর সাথে সম্পর্ক হলো 4 এর, আই এর সাথে সম্পর্ক 4 এর। এই জিনিসটা ভাই খুব ইম্পর্টেন্ট, আই এর সাথে সম্পর্ক কি 4 এর, কারণ 4 বার ঘোরার কারণে যে জায়গায় থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, ঠিক ওই জায়গায় এসে শেষ হয়েছে আই দ্বারা 4 বার ঘোরার কারণে। তো আই টু দি পাওয়ার 4 = 1, এই 4টা ভ্যালু কিন্তু আমাদের জন্য খুবই দরকার। তো এই জায়গায় আমরা লিখে রাখি ভাই আমরা কি শিখলাম, আই কে যদি আমি 1 দ্বারা গুণ করি, অর্থাৎ আই বা √-1, আই স্কয়ার ইকুয়াল টু -1, আই কিউব ইকুয়াল টু -i, আই 4 ইকুয়াল টু 1। তো ভাই কি আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, আর
আই দ্বারা 4 বার গুণ করার কারণে সেটি আই দ্বারা 4 বার গুণ করার কারণে সেটি কিন্তু সেই একই ভ্যালু দেয়। যে জায়গা থেকে যাত্রা শুরু করে করছি সেই জায়গায় পৌঁছে গেছে আই দ্বারা 4 বার গুণ করার কারণে। তো ভাই আমরা এখন শিখবো, এতক্ষণ আমরা কি শিখছি ভাই, আই ইকুয়াল টু রুট ওভার মাইনাস 1, আই ইকুয়াল টু রুট ওভার মাইনাস 1। আই আরেকটা কি শিখছি ভাই, আমরা এইমাত্র শিখলাম যে আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। তো এটাকে আমরা ভাই এইভাবে লিখতে পারি, আই টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার যা ইচ্ছা তাই ইকুয়াল 1 এর পাওয়ার যা ইচ্ছা তাই। তো ভাই 1 এর পাওয়ার আমি যা দেই 1 2 পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 7 8 100 200 যাই দেই আলটিমেটলি কিন্তু সেটা 1ই। 1 এর পাওয়ার যাই দেই সেটি 1। তাহলে কি ভাই, আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4 এর পাওয়ার যা ইচ্ছা তাই কি ভাই 4 এর গুণিতক, আই টু দি পাওয়ার 4 এর গুণিতক, আই টু দি পাওয়ার 4 এর গুণিতক ইকুয়াল টু 1। তবে আমরা এই জিনিসটা খুবই আমাদের জন্য এই জিনিসটা ভাই খুবই গুরুত্বপূর্ণ যে আই টু দি পাওয়ার 4 এর গুণিতক ইকুয়াল টু 1। এই জিনিসটা তোমরা যেভাবে ভাই তোমাদের নিজের নাম মুখস্থ করছো এভাবে এই জিনিসটা মুখস্থ করবা, যেভাবে তোমরা তোমাদের নিজের নাম মুখস্থ করছো, আই টু দি পাওয়ার 4 এর গুণিতক ইকুয়াল টু 1, আই টু দি পাওয়ার 4 এর গুণিতক ইকুয়াল টু 1। এখন যদি ভাই তোমাকে একটা মান বের করতে বলে যে আই টু দি পাওয়ার 12, তো এটার মান তুমি ভাই কিভাবে বের করবা, এটা কিন্তু 2 ডিজিটের। আর একটা কথা বলি যে ভাই 2 ডিজিটের কোনো মান বের করতে বললে 4 এর গুণিতক এই ফর্মুলা ইউজ করে আমরা অঙ্ক করব। 2 এর 2 ডিজিট অর্থাৎ 99 পর্যন্ত 2 ডিজিট, 100 কিন্তু ভাই 3 ডিজিট, তো 2 ডিজিট, তো 12 কিন্তু 12 কিন্তু ভাই এইভাবে লিখতে পারি, আই টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 3। আর আমরা কি জানি ভাই, আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, 1 এর পাওয়ার কিউব ইকুয়াল টু 1। তো ভাই এই জায়গায় কিন্তু আই এর গুণিতক, আর গুণিতক বা বলতে তো আমরা যেটাকে বুঝি যে নামতা যে আমরা করি, তো সেটাকে কিন্তু ভাই এটাকে এইভাবেও কিন্তু লিখলে তোমরা বেশি বুঝতা যে আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4। এটা কিন্তু আলটিমেটলি আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 1 1, আলটিমেটলি অ্যান্সার কিন্তু সেই 1ই। তো এইভাবে আমাদের জন্য সহজ যে আই টু দি পাওয়ার 4 মান 1, এই যে আমাদের সূত্র তো আমরা জানি ইকুয়াল টু 1। অর্থাৎ যে জায়গায় 4 এর গুণিতক থাকবো এইটা বরাবর 1। আর একটা কিন্তু আমরা আর কিছু অঙ্ক দেখি ভাই, যে জায়গায় 4 এর গুণিতক মিশে যাবে মানে 4 এর নামতা যে জায়গায় মিশে যাবে ওইটা ইকুয়াল টু 1। তো এখন যদি ভাই তোমাকে কি বলতো ভাই আই এর পাওয়ার 37, তো তুমি কি করতা, এটা কতক্ষণ তুমি নামতা পারবা, 4 নং 36। তো আমরা এই জায়গায় এইভাবে লিখতে পারি যে 4 নং 36 যে আই এর পাওয়ার 36 ইনটু আই। তো আমরা ভাই সূচক নিয়ম থেকে কি জানি, আই ইনটু আই এর পাওয়ার 36 যোগ থাকলে হয় গুণ ইনটু আই এর পাওয়ার হচ্ছে 1। তো আই আমরা জানি যে জায়গায় 4 এর গুণিতক 4 নং 36, 4 এর গুণিতক ইকুয়াল টু 1 ইনটু আই, আলটিমেটলি आंसर কিন্তু আই রুট ওভার -1 যেটাই বলি আই। তো তোমাকে এখন যদি কেউ বলে যে ভাই আই এর পাওয়ার 99, আই এর পাওয়ার 99, তো 99 এর আগে বেশি যাওয়া যাবে না, 4 এর গুণিতক কম, যে ডিজিটটা দেয়া থাকবে এটা থেকে কম। তো ভাই এই 99 এর কাছাকাছি 4 এর গুণিতক কত, 4 24 96, তাহলে 96। তো আমরা এই জায়গায় যেরকম লিখছি 36 এভাবে লিখবো না, ডাইরেক্ট ওইটা বাদ দিয়ে দেব যে আই এর পাওয়ার 96 বাদ ওইটা ইকুয়াল টু 1 1 মানে আমরা ডাইরেক্ট লিখবো আই এর পাওয়ার কিউব 36 4 এর গুণিতক হলো 96, 99 এর কাছাকাছি 4 এর গুণিতক 96 ইকুয়াল টু 1, ওটাকে আমরা লিখবই না আই এর পাওয়ার কিউব। আর আমরা জানি আই এর পাওয়ার কিউব ইকুয়াল টু মাইনাস আই, তো
এটাই অ্যান্সার। তো ভাই এখন আমরা শিখব আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তো ভাই আই এর পজিটিভ ভ্যালুর মান। তো ভাই আমরা আলটিমেটলি এখন একটা জিনিস দেখব, এটা তো ভাবে আমরা দেখব 1/i এর মান কি একই। তো 1/i, এই 1/i কে ভাই i 1 এর পরিবর্তে আমরা ভাই কি লিখতে পারি, 1 এর পরিবর্তে কিন্তু আমরা ভাই শিখছি i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। তো 1 এর পরিবর্তে ভাই আমরা লিখতে পারি i টু দি পাওয়ার 4 বাই i। এই জায়গায় আমি লিখে দিই ভাই যে i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, তোমাদের বোঝার সুবিধার্থে। তো এই জায়গায় কিন্তু ভাই আসে আলটিমেটলি i দ্বারা যদি i কাটা যায় তো i কিউব, তো i কিউবই থাকে। i কিউবের মান কিন্তু ভাই আমরা জানি কি মাইনাস i, এটার উত্তর কিন্তু মাইনাস i। তো ভাই আমরা একটা কি জিনিস কি শিখলাম যে 1/i এর পাওয়ার মাইনাস i, 1/i ইকুয়াল মাইনাস i। আর এটাকে যদি আমরা এইভাবে অনেকে এটাকে লিখে থাকি যে 1/i, তো এটা কিন্তু এভাবেও কিন্তু লেখা যায়। তো ভাই দেখো আলটিমেটলি কিন্তু এটাই থাকবে, i যদি ভাই কাটা যায়, i কাটা গেলে কিন্তু 1/i থাকবে ভাই। তো উপরে যদি i থাকে ওর i, আর i গুণ করলে হয় i স্কয়ার, i যদি স্কয়ার হয় তো i স্কয়ারের ভ্যালু কত ভাই -1। তো i নিচে আছে -1, আলটিমেটলি নিচে 1 এর তো কোনো দাম নাই, তো সেই -i। তো ভাই আমরা আরেকটা জিনিস কি শিখলাম, 1/i ইকুয়াল টু -i। তোমরা নিজের নাম যেভাবে মুখস্থ রাখো এগুলো ঠিক সেভাবে মুখস্থ রাখবা যে 1/i ইকুয়াল টু -i, 1/i ইকুয়াল টু -i। এখন যদি ভাই তোমাকে কেউ বলে i এর, এখন ভাই আমাদের টপিক আসতেছে i এর মান নির্ণয়, i এর মান নির্ণয়। তো এখন যদি তোমাকে কি বলে মাইনাস i টু দি পাওয়ার -49 এর মান নির্ণয়, তবে আমরা কিন্তু এটা কিভাবে সূচক লগারিদমে আমরা কিন্তু করে আসছি, যেভাবে এটা কিভাবে লিখতে পারি 1/- টু দি পাওয়ার a স্কয়ার কে কিন্তু আমরা এইভাবে লিখতাম 1/- পরিবর্তে একটা বাই আর a স্কয়ার আছে a স্কয়ার, এটা কিভাবে, তাহলে ভাই এটা কি কোনভাবে লেখা যায় 1/i টু দি পাওয়ার 49 1/i। আর আমরা কিন্তু ভাই জানি 4 এর গুণিতক যে জায়গায় শেষ ওই জায়গায় কিন্তু 1। তো 49 এর কাছাকাছি 4 এর গুণিতক কত, 4 বার 48 ভাই, 48 এর মান কত হয় ভাই, 48 এর মান 1। আর 48 এর মান যদি 1 থাকে তাহলে 1/i ইকুয়াল টু 1/i এর মান আমরা এই মাত্র ভাই জানলাম যে -i, আলটিমেটলি এটার आंसर কিন্তু -i। তো ভাই সবাই বুঝতে পারছো? তো ভাই এখন যে জিনিসটা শেখাবো এই জিনিসটা ভাই খুবই গুরুত্বপূর্ণ, সবাই লক্ষ্য করো ভাই, সবাই খেয়াল করো। তো ভাই এখন যদি তোমাকে বলে 512, i এর পাওয়ার যদি ভাই 512, এটাকে যদি ভাই নির্ণয় করতে বলে তো তুমি কিভাবে নির্ণয় করবা। তো এই জায়গায় ভাই আমরা একটা জিনিস লক্ষ্য করি, যদি আমাদের বড় কোনো ডিজিট, এর আগে কিন্তু আমি বলছি যে ভাই 2 এর অধিক ডিজিটের মান বের করতে বললে এখন আমরা যে ফর্মুলাটা শিখবো এই ফর্মুলা অনুযায়ী অঙ্ক ম্যাথ আমরা সলভ করব। 2 এর অধিক ডিজিট অর্থাৎ 3 ডিজিট 100 এর উপরে যদি কোনো সংখ্যার মান বের করতে বলে, তো ভাই এই জায়গায় আমরা একটা জিনিস লক্ষ্য করি, যদি বড় কোনো ডিজিটের i এর মান বের করতে বলে তো তোমরা কি করবা ভাই, লাস্টের দুইটা ডিজিট আলাদা করবা, লাস্টের দুইটা ডিজিট আলাদা করবা। তো এই জায়গায় আছে 512 থেকে লাস্টের দুইটা ডিজিট হলো শুধু 12, তো এই 12 লিখলাম। এখন 512 থেকে লাস্টের দুইটা ডিজিট আলাদা করে দিছো, এখন কত কম লাগছে 512 থেকে কত তুমি যোগ আকারে লিখে দিবা, কত 500 দিলে কিন্তু 512 আলটিমেটলি হলো। আর একটা জিনিস ভাই তোমরা এই জায়গায় লক্ষ্য করো যে লাস্টে কোনো একটা বড় সংখ্যা থেকে লাস্টের দুইটা ডিজিট আলাদা করলে যে সংখ্যাটা পড়ে থাকবে সেটা একটা শতক। দেখো 500 কিন্তু ভাই একটা শতক, এটা কি ভাই শতক। আর ভাই আমরা আরেকটা জিনিস জানি যে i এর পাওয়ার 4 ইকুয়াল টু 1 আর 4 এর গুণিতক ইকুয়াল টু 1।
4 গুণিতক ইকুয়াল টু 1। আর আমরা কিন্তু এটাও ভাই জানি শতক কিন্তু 4 গুণিতক, 4×100 অর্থাৎ শতক ইকুয়াল টু 1। তো কোনো একটা বড় ডিজিট থেকে কোনো একটা বড় সংখ্যার মান যদি আমাকে বের করতে বলে, তো সেটা থেকে লাস্টের দুইটা ডিজিট আলাদা করলে যে সংখ্যাটা আলটিমেটলি পড়ে থাকে সেটি একটি শতক। তো আমরা আরেকটা সংখ্যা দেখি। যদি ভাই তোমাকে এখানে বলতো 1923, তো এই জায়গায় ভাই লাস্টের দুইটা ডিজিট কি 23, আমরা কত কম লিখছি ভাই 1900। আলটিমেটলি লাস্টের দুইটা ডিজিট লিখে যা আছে যোগ আকারে লিখে দিবা। তো ভাই দেখো 1900 কিন্তু ভাই একটা শতক, 19টাও কিন্তু 1900 এটাও কিন্তু ভাই একটা শতক। তো আমরা জানি ভাই শতক ইজ ইকুয়াল টু 1, শতক হলো 4 গুণিতক অর্থাৎ শতক ইকুয়াল 1। তো ভাই আমরা এখন আয়ের ভ্যালু নির্ণয় করব। যে আয়ের ভ্যালু যদি তোমাকে কেউ বলে যে ভাই আয়ের ভ্যালু 5212131, এটা যদি ভাই তোমাকে নির্ণয় করতে বলে, তো তুমি কি করবা? তো তুমি এখান থেকে প্রথমে তুমি কি করবা, লাস্টের দুইটা ডিজিট আলাদা করবা, আর আলটিমেটলি যতটুকু পড়ে থাকবে ওইটাই শতক। আর শতক ইকুয়াল টু আমরা কি জানি ভাই 1। তো এই জায়গায় লিখে রাখো ভাই শতক ইকুয়াল টু 1, শতক 1 অর্থাৎ শতক হলো 4 গুণিতক, লিখে রাখো শতক 4 গুণিতক, তাই শতক ইকুয়াল 1, 4 গুণিতক। তো ভাই লাস্টের দুইটা ডিজিট কি 31। তো আমরা ওটা এক কথায় বড় কোনো ডিজিটের মান বের করতে বললে আমরা যে যোগ দিয়ে লিখতাম সেটা লিখবো না, লাস্টের দুইটা ডিজিট শুধু লিখবো আর কিচ্ছু দিকে তাকাবো না। তাইলে লাস্টের দুইটা ডিজিট কি আছে 31। তো 31 এর কাছাকাছি 4 গুণিতক কি ভাই? 4 গুণিতক কি? 4 গুণিতক হলো 4 7 28 ভাই 28। তো উপরে থাকে আই কিউব এর ভ্যালু ভাই আমরা জানি কিন্তু -i। তো আই কিউব এর মান -i, এটার आंसर কিন্তু ভাই -i। আলটিমেটলি ভাই একটা জিনিস লক্ষ্য করো এই জায়গায়, তোমাকে যত বড় সংখ্যাই দেখ আয়ের ভ্যালু, কিন্তু আলটিমেটলি কিন্তু তুমি দুইটা ডিজিটের সংখ্যারই কিন্তু মান তুমি বের করবা। তোমাকে যদি তোমার আয়ের মান তোমার নির্ণয় করতে বলে যে আমার মোবাইল নাম্বার, যেমন ভাই আমার মোবাইল নাম্বারটাই আমি বলবো 01943932196, এত বড় দেয়। তো ভাই তুমি এই জায়গা থেকে লাস্টের দুইটা ডিজিট কি বেছে নিবা? তো 96। আলটিমেটলি কিন্তু তুমি দুইটা ডিজিটের মান বের করতেছো। একটা জিনিস লক্ষ্য করো, যত বড় নাম্বারই দেখ, কারণ আগে যে 96 লাস্টের দুইটা ডিজিট বাদে যে সংখ্যা আছে এটা কিন্তু শতক, আর শতক ইকুয়াল 1। তো আলটিমেটলি লাস্টের দুইটা ডিজিট আলাদা করো 96। তো ভাই 96 এর কাছাকাছি 4 গুণিতক কত ভাই? 96 কিন্তু আলটিমেটলি 4 এর গুণিতকই, 4 24 96 অর্থাৎ 4 এর গুণিতক ইকুয়াল টু 1। এটার आंसर হচ্ছে ভাই 1। তো এই সবাই বুঝতে পারছো? তো তোমাকে যদি আরেকটা মান নির্ণয় করতে বলে যে 4 এর ভ্যালু i টু দি পাওয়ার 0 1 2 3 4 5 6 7 8 9 9 9। তো ভাই এই জায়গায় তুমি লক্ষ্য করো, যত বড় ভ্যালুই তোমাকে দেখ না গেল, তুমি কিন্তু লাস্টে দুইটা ডিজিট আলাদা করে সেই দুইটা ডিজিটের আয়ের মান বের করবা। তো i টু দি পাওয়ার 99। তো 99 ভাই কাছাকাছি ভাই কত 4 এর গুণিতক 96। 96 ইকুয়াল টু 1 আর শতক ইকুয়াল টু 1। এতটুকু কিন্তু ভাই শতক, আর শতক ইকুয়াল টু 1 হয়ে গেল। আর 99 এখন করে রইল i টু দি পাওয়ার 99। 99 এর মধ্যে 4 এর গুণিতক কি? 4 এর গুণিতক 96, 96 ইকুয়াল 1। তো পরে থাকলো আলটিমেটলি i টু দি পাওয়ার কিউব, আর আমরা জানি ভাই i টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু হচ্ছে -i। आंसर কিন্তু ভাই আলটিমেটলি তাই, आंसर কিন্তু আলটিমেটলি তাই। তো ভাই এখন শিখবো আমরা আয়ের দ্বারা বা আয়ের সিরিজ। তো ভাই আয়ের মান নির্ণয় নিয়ে তো ভাই কারো প্রবলেম না থাকার কথা না ইনশাআল্লাহ, আয়ের মান নির্ণয়। এখন ভাই আমরা শিখবো আয়ের সিরিজ, এর দ্বারা, আয়ের দ্বারা।
আয়ের ধারাবাহিক শিখব। তো আয়ের ধারার মধ্যে ভাই আমরা একটা জিনিস লক্ষ্য করি, আই প্লাস আই টু দি স্কোয়ার আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 ডট 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 আই টু দি পাওয়ার 102 ভাই। এটা যদি আমরা জিনিস লক্ষ্য করি, এত ইকুয়াল কত, তোমাকে যদি এই আয়ের ধারার ভিতরে বলে দেয়, তো ভাই তুমি একটা জিনিস এই জায়গায় তুমি লক্ষ্য করো যে ভাই আই আই এর ভ্যালু কিন্তু আমরা জানি আই স্কোয়ারের মান কত ভাই, আই স্কোয়ারের মান কিন্তু আমরা জানি ভাই -1 প্লাস আই কিউবের মান কিন্তু ভাই আমরা জানি আই মাইনাস আই প্লাস আই 4 এর মান কি ভাই আমরা জানি আই 4 এর মান কিন্তু আমরা জানি ভাই 1, আই 4 এর পাওয়ার ভাই হলো 1 প্লাস ডট ডট প্লাস ডট 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 আই টু দি পাওয়ার 102 ইকুয়াল টু 102। তো ভাই এই জায়গায় আরেকটা জিনিস লক্ষ্য করি যে আই প্লাস মাইনাসে -1 প্লাস মাইনাসে মাইনাস আই প্লাস প্লাস 1 প্লাস ডট 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 102। তো ভাই এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করি যে দেখো প্লাসের আই মাইনাসের আই প্লাসের 1 মাইনাসের 1 প্লাসের 1 কাটাকাটি, আলটিমেটলি এই জায়গায় কিন্তু আসতে আসছে তোমার 0। দেখো এই চারটা পদ ইকুয়াল টু 0। আই এর পাওয়ার আমরা ভাই কি কি শিখলাম, আই এর সাথে 4 এর কেন 4 এর সম্পর্ক আই এর সাথে, এখন বুঝতে পারছো ভাই যে আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, আই টু দি পাওয়ার 4 এর গুণিতক ইকুয়াল টু 1, আই টু দি পাওয়ার শতক হলো 4 এর গুণিতক ইকুয়াল টু 1। আলটিমেটলি আই এর ধারার ভিতরে এর মধ্যে কিন্তু পরপর চারটা পদের যোগফল বিয়োগফল কাটাকাটি করে আলটিমেটলি কিন্তু শূন্য আসতেছে। তো ভাই এভাবে যদি তারপরের চারটা পদ কিন্তু আলটিমেটলি শূন্য আসবে, তারপরের পদ চারটাও কিন্তু আলটিমেটলি শূন্য আসবে, লাস্ট এটাও কিন্তু ভাই শূন্য আসবে। আলটিমেটলি লাস্টের দুইটা পদ কিন্তু বাকি থাকবে। এই জায়গায় ভাই পদ কয়টা আমাদের আগে এটা লক্ষ্য করতে হবে যে এটা কিন্তু আই বা টু দি পাওয়ার 1 দ্বারা শুরু হয়েছে। তো এই জায়গায় কিন্তু পদ আছে 102 আমরা জানি 4 এর গুণিতক কত, তো ভাই শূন্য। পরবর্তী চারটা পদ শূন্য, তো আমাদের এই জায়গায় পদ আছে কি ভাই 102টা পদের ভিতরে 4 এর গুণিতক কিন্তু 100। তো পরবর্তী দুইটা পদ পড়ে থাকে, যে দুইটা পদ, সেই দুইটা পদ তুমি লাস্টের দিক থেকেও লিখতে পারবা দুইটা পদ, আর প্রথম দিক থেকেও লিখতে পারবা। তাহলে 100টা পদ ইকুয়াল টু 0, কারণ আলটিমেটলি পরপর চারটি পদের যোগফল 0। এভাবে 100 পদ পর্যন্ত তোমার শূন্য হবে। তো তোমার অবশিষ্ট থাকে কি দুইটা পদ, অবশিষ্ট থাকে দুইটা পদ অবশিষ্ট থাকে দুইটি পদ। তো এই জায়গায় যদি পদ হতো 105টা, তো অবশিষ্ট থাকতো 5টি পদ। তো অ্যান্সার হতো অবশিষ্ট 5টি পদ। সেই 5টি পদ তুমি লাস্টের দিক থেকে লিখতে পারবা, সামনের দিক থেকে 5টা লিখতে পারবা। তো ভাই সামনের দিক থেকে 5টা লেখা আমাদের জন্য ভাই সহজ। এজন্য আমরা প্রথম দিকের 5টায় বললে 5টা নেব, 3টা বললে 3টা নেব, 2টা বললে 2টা নেব। তো এই জায়গায় ভাই কি অবশিষ্ট থাকে দুইটি পদ। তো অবশিষ্ট দুইটি পদ আমরা নেব সামনে থেকে আই প্লাস আই স্কয়ার। তো আই এর মান তো ভাই আমরা জানি আই, আর আই স্কয়ারের মান কিন্তু আমরা ভাই জানি -1। তো প্লাস মাইনাসে -1, আলটিমেটলি आंसर আসছে ভাই আই -1। এটাই কিন্তু ভাই এটা आंसर। তো ভাই এখন যদি তোমাকে আই এর সিরিজে যদি তোমাকে আই এর সিরিজের আরেকটা অঙ্ক তোমাকে আমি দেই, ধরো ভাই আই এর মান 2001 প্লাস 2002 প্লাস 2003 ডট 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 2000, আই এর ভ্যালু 2015। তো ভাই এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করো, এই জায়গায় তো ভাই এই জায়গায় কিন্তু পদ কিন্তু ভাই 15টা। তো 15টা পদের ভিতরে
আলটিমেটলি পরপর 4টা পদের যোগফল কি হবে ভাই? 0। তো 15টা পদের ভিতরে তোমার পরপর 4টা পদ যদি তোমার 0 হয়ে যায়, তো তোমার আলটিমেটলি জায়গায় 12টা পদ 0 হয়ে যাবে। তো অবশিষ্ট থাকবে 3টা পদ। সেই 3টা পদ তুমি লাস্টের দিক থেকে লিখতে পারো, প্রথম দিকে 3টাও লিখতে পারো। তো আমরা কি লিখবো? প্রথম 3টা পদই লিখবো। তো ভাই আলটিমেটলি প্রথম 3টা পদ কি? i টু দি পাওয়ার 2001 প্লাস i টু দি পাওয়ার 2002 প্লাস i টু দি পাওয়ার 2003। তো ভাই আমরা কি জানি যে লাস্টে 2টা যেটা আমরা আলাদা করব, আর যতটুকু অংশ করে থাকে ততটুকু শতক, আর শতক ইকুয়াল টু আমরা জানি কি ভাই? 1। তো আমরা লাস্টে লিখব 2টা যেটা 01, এই জায়গায় আছে ভাই i টু দি পাওয়ার 02, এই জায়গায় আছে ভাই i টু দি পাওয়ার 03। তো i টু দি পাওয়ার 1 ইকুয়াল টু ভাই আমরা কিন্তু এই জায়গায় জানি যে i आंसर ভাই i প্লাস i টু দি পাওয়ার 2 आंसर হচ্ছে -1 প্লাস i টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু হচ্ছে -i। তো ভাই জায়গায় आंसर আসছে কি? আলটিমেটলি आंसर আসছে i প্লাস মাইনাসে -1 প্লাস মাইনাসে -i। আলটিমেটলি উত্তর আসছে কি? a প্লাস i, a মাইনাস i, কাটাকাটি -1 কিন্তু ভাই এটার आंसर। তো ভাই এখন i সিরিজের যত ধরনের অঙ্ক তোমাকে দেখ না কেন ইনশাআল্লাহ তুমি পারবা, ইনশাআল্লাহ পারবা ভাই। তো ভাই আজকের ভিডিও পর্যন্তই।